কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কোথাও লাঠি চার্জ, আবার কোথাও রক্ত। হঠাৎ এক বিকেলে অনন্ত মাইকের সামনে দাঁড়িয়ে গর্জে উঠল, আর রক্ত ঝরলেও দেশে শান্তি ফিরে আসবে, যেমন আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম। আজ অন্যায়ের হাত থেকেও আমাদের অধিকার ছিনিয়ে আনবো। আর চলবে না এই দুরাচার, চলবে না, চলবে না, চলবে না। বারাসাতের কাছাকাছি ছোট্ট এক শহর। শহর বলা যায়, আবার পুরোপুরি শহরও নয়। পুরনো বাড়ি, সরু রাস্তা, পুকুর, গাছপালা আর দূরের শহরের ব্যস্ততার শব্দ মিলেমিশে থাকা এক অদ্ভুত জায়গা। সেই শহরের এক প্রান্তে বড়সড় অথচ সাদামাটা একটি বাড়ির দোতলার ঘরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়েছিল অনন্ত সিংহ রায়। আজ সে দেশের পরিচিত রাজনৈতিক মুখ, জাগো দেশ দলের প্রধান নেতা। বহু মানুষের কাছে সে একজন আদর্শবাদী রাজনৈতিক, কারো কাছে বিপ্লবী, আবার কারো কাছে ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো এক জেদি মানুষ। কিন্তু আজকের এই অনন্ত একদিন এমন ছিল না। ঘুমের মধ্যে হঠাৎ তার বুকটা কেঁপে উঠল। সে আবার সেই মিছিলটা দেখতে পেল। হাজার হাজার মানুষের ভিড়, হাতে পতাকা, রাস্তা জুড়ে স্লোগান, সামনে পুলিশ, পিছনে উত্তেজিত জনতা, কোথাও ধোঁয়া, কোথাও লাঠির শব্দ, আর সেই শব্দের মাঝখান থেকে একটা কণ্ঠ বারবার উঠে আসছে, লড়াই করো, অন্যায়ের জাগো বিরুদ্ধে দেশ, লড়াই। জাগো দেশ, আগামীর যুব জাগো সমাজ। যুব সমাজ, হয়ে ওঠো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জাগো দেশ, জাগো দেশ, জাগো যুব সমাজ, জাগো দেশ, জাগো যুব সমাজ। এ দাবি মানতে হবে, এ দাবি মানতে হবে। অনন্ত ছুটছে, তার পাশে পুলক, অভিনেশ আর মায়া। আর একটু দূরে দাঁড়িয়ে আছেন মানবেন্দ্রনাথ বৈদ্য, কাঁধে পুরনো পতাকা। হঠাৎ একটা লাঠি এসে অনন্তের মাথার পাশে আঘাত করল। সে ঘুরে তাকাতেই দেখল চারিদিক ফাঁকা। মানবেন্দ্রনাথ নেই, মায়া নেই, পুলকও নেই, এমনকি অভিনেশও নেই। শুধুমাত্র একটা কণ্ঠ চারিদিক থেকে ভেসে আসছে অনন্তের কানে। অনন্ত, লড়াই শেষ করিস না বাবা, লড়াই শেষ করিস না। অনন্ত, লড়াই শেষ করিস না বাবা, লড়াই শেষ করিস না। অনন্ত হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে গেছে। কিছুক্ষণ নিঃশব্দে বসে থেকে সে জানালার বাইরে তাকাল। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। হঠাৎ দেয়ালে টানানো ছবিগুলোর দিকে তার চোখ গেল। একটিতে সে নিজে, পাশে পুলক, মায়া, অভিনেশ, আর মাঝখানে এক বৃদ্ধ মানুষ, মানবেন্দ্রনাথ বৈদ্য। ছবির নিচে লেখা, শেষ প্রজন্মের বিপ্লবী। অনন্ত ধীরে ধীরে উঠে ছবিটার সামনে গিয়ে দাঁড়াল।
আলতোভাবে তার ঠোঁট কিছুটা নড়ে উঠল। কাকা। তারপর স্মৃতি তাকে টেনে নিয়ে গেল বহু বছর আগে, 2016। তখন অনন্ত এত বড় কেউ নয়। ছাত্রজীবন থেকেই সমাজসেবায় জড়িয়ে পড়েছিল। ছাত্রলীগের রাজনীতি করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। পরে আরএমসি পার্টির হয়ে গ্রামে গঞ্জে ঘুরেছে, মানুষের সমস্যা শুনেছে, রক্তদান শিবির করেছে, বেকার যুবকদের নিয়ে কাজ করেছে। রাজনীতি তার কাছে তখন ক্ষমতা নয়, বরং দায়িত্ব। কিন্তু সময় বদলালো, আরএমসি ক্ষমতার কাছাকাছি যেতে শুরু করল, আর অনন্তের সঙ্গে দলের নেতাদের মতের অমিল বাড়তে লাগল। একদিন দলের এক বৈঠকে অনন্ত উঠে দাঁড়িয়ে বলেছিল, মানুষের ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে যদি মানুষেরই কথা না শুনি, তাহলে তাহলে এই রাজনীতির মানে কি? ঘরটা নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তখন একজন প্রবীণ নেতা ঠান্ডা গলায় বলেছিলেন, তুমি তো দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলছো। দলের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। আর তারপরেই কথা কাটাকাটির মধ্যে তাকে এক প্রকার ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয় সবাই। এই কে আছিস? মুখে ঘাড় ধাক্কা দিয়ে সংসদ থেকে বার কর। আরে 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 কি হচ্ছেটা কি? আরে আরে ছেড়ে দাও আমাকে, ছাড়ো ছাড়ো। সেদিনই তার রাজনৈতিক জীবনের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। দল তাকে বহিষ্কার করেছিল। হাতে কাগজটা নিয়ে অনন্ত অনেকক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়েছিল। যাদের জন্য এতদিন কাজ করেছে তারাই আজ তাকে অপরাধী বানিয়ে দিল। সেই রাতের পর অনন্ত একা হয়ে গেল। বন্ধুরা ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। ফোন বন্ধ হয়ে গেল। বাড়িতে বসে থাকতে থাকতে এক সময় তার মনে হতে লাগলো, এই জীবন রেখে লাভ কি? এক সন্ধ্যায় সে কলকাতার এক নির্জন রাস্তায় বসেছিল। মাথার মধ্যে একটাই প্রশ্ন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই দেশটা কাদের জন্য স্বাধীন? চারিদিকে দুর্নীতি, লোভ, ক্ষমতার অপব্যবহার, চাকরির জন্য ঘুষ, যোগ্যতার চেয়ে পরিচয় বড়। অনন্ত নিজের মনে বলছিল, ইংরেজ চলে গেছে, কিন্তু মানুষ মানুষ কি সত্যি স্বাধীন হয়েছে? হয়নি, আজও হয়নি, আজও হয়নি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। পেনশনের টাকা খারিজ। ঠিক তখনই পাশের একটি ব্যাংকের সামনে হঠাৎ হইচই শুরু হলো। অনন্ত উঠে দাঁড়ালো। মানুষজন ছুটছে, স্লোগান উঠছে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। পেনশনের টাকা খারিজ চলবে না, চলবে না, চলবে না। পেনশনের টাকা খারিজ চলবে না, চলবে না, চলবে না। সে এগিয়ে গেল। ব্যাংকের সামনে বেশ কয়েকজন বৃদ্ধকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। তাদের হাতে পুরনো কাগজের ফাইল। কাপা গলায় কোনো একজন বৃদ্ধ বলছেন, আমি এই দেশের জন্য লড়েছি, ইংরেজদের বিরুদ্ধে লড়েছি। আজ আমার নিজের দেশের কাছে আমার প্রাপ্যটুকুও চাইতে এসে আমাকে ভিখিরি হতে হবে। কেউ একজন চিৎকার করলো, না, আমাদের স্বাধীনতার সাফল্যে ওদের অবদান অনস্বীকার্য। সবাই বলো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। পেনশনের টাকা খারিজ পেনশনের টাকা খারিজ চলবে না, চলবে না। পেনশনের টাকা পেনশনের টাকা খারিজ চলবে না, চলবে না, চলবে না, চলবে না। জনতা গর্জে উঠল। অনন্ত দেখল প্রায় কয়েকটা বৃদ্ধের চোখে জল, কিন্তু সেই চোখে
পরাজয় নেই, আছে আগুন। অনন্ত ধীরে ধীরে ভিড়ের মধ্যে ঢুকে গেল। কি হয়েছে দাদা? আরে আরে দাদা, কি হয়েছে বলুন না। একজন বলল, আরে জানেন না, ওদের পেনশন বন্ধ করে দিয়েছে। ওরা তো স্বাধীনতার সময় লড়েছিল, সেই পেনশনের টাকা। সেখানে থাকা বেশ তরতাজা, তবে বয়সে বৃদ্ধই বটে, অনন্তর দিকে তাকালেন। তুই কে বাবা? অনন্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ একজন সাধারণ মানুষ কাকা। তাহলে দাঁড়া রুখে, দাঁড়া রে সোনা, না হলে আমরা বাঁচবো কি করে রে? এই বয়সে এই দুর্নীতি আর সহ্য হচ্ছে না রে, আর সহ্য হচ্ছে না বাবা। না না কাকা, তুমি ভেবো না, আমরা দেখছি। একদম চিন্তা করো না। চোখের জল মোছো, মোছো আগে। তুমি না বীর। পেনশনের পেনশনের টাকা খারিজ চলবে না, চলবে না। চলবে না, চলবে না। পেনশনের টাকা খারিজ পেনশনের টাকা খারিজ চলবে না, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। অনন্ত সিংহ রায় এবার তাদের জন্য মুখ খুলল। আর সেদিন সেই বৃদ্ধদের পাশে দাঁড়িয়ে অনন্ত আবার নিজের ভেতরে বেঁচে থাকার একটা কারণ খুঁজে পেল। সেইখানেই থাকা একজন বৃদ্ধর নাম মানবেন্দ্রনাথ বৈদ্য। পরের দিন রাতে অনন্ত তার সঙ্গে দেখা করতে গেল। ছোট্ট ঘর, দেওয়ালে পুরনো স্বাধীনতা সংগ্রামীর ছবি, এক কোণে ভাঁজ করা তেরঙা পতাকা। অনন্ত মাথা নিচু করে বলল, মানবেন্দ্র কাকা, তুমি আমাদের শেষ ভরসা। তুমি জানো এই দেশ এখন কেমনভাবে চলছে, তাই আমি চাই তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা যেন দেশের কল্যাণে চিরকাল নিজেদের প্রাণ অবধি দিয়ে দিতে পারি। আজ আজ তোমার কারণে আবার নতুনভাবে বাঁচতে পারলাম কাকা। বৃদ্ধের চোখে জল চিকচিক করল। আরে পারবি রে বাবা, পারবি। তোর মধ্যে সেই সাহস, সেই শক্তি দুটোই দেখতে পাচ্ছি, পারবি। তারপর তিনি জিজ্ঞেস করলেন, তা হ্যাঁ রে, আর কে কে আছে রে তোদের সাথে? ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা গলা শোনা গেল। সম্রাট। কনস্টেবল পুলক ঘোষাল। অনন্ত বলল, ওহ, আরে কি রে, কেমন গেল তাহলে আজকের সংগ্রাম? আমি টেলিভিশনে সব দেখেছি। হলো, কিন্তু তুমি আমাকে অনন্তই বলবে। আর এই সম্রাট বলা বন্ধ করো তো। কিন্তু কেন? যে রাজার দায়িত্ব পালন করে তাকে সম্রাট বলে ডাকলে ক্ষতি কি মিত্র? না, ক্ষতি কিছু নেই, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে থাকতে চাই। পাশ থেকে মানবেন্দ্রনাথ হেসে উঠলেন। না না বাবা, এই কথা একদম বলো না। যদি তুমি সাধারণ মানুষ হয়ে থাকতে চাও, তাহলে আজ অসাধারণ একজন হয়ে আমাদের বাঁচাতে না। তুমি অবশ্যই একজন ভালো মানুষ, তবে তোমার ভেতরে যে গুণাবলীগুলো আছে তা অসাধারণই বটে, যা বরং সাধারণ মানুষের কাজে লাগবে। তাই রাজার থেকে কম কিছু নয় বাবা। আরে কাকা, ওর সেই এক ভয় আর কষ্ট। RMC যা হয় ভালোর জন্যেই হয়। অনন্ত, তোমাকে আলাদা করেই বানানোর জন্য সৃষ্টিকর্তা এমন ঘটনা ঘটিয়েছে।
বুঝলে, এবার তোমাকে লড়তে হবে। তারপর ধীরে ধীরে মনের মধ্যে স্থির হয়ে বলল, হ্যাঁ, একদম লড়তে হবে, আমাদের লড়তে হবে কাকা। এই তো, এই তো বাচ্চা আমার। বৃদ্ধ হাত তুলে আশীর্বাদ করলেন। দেখবি অনন্ত, তুই একদিন হবি এই দেশের এমন একজন মানুষ, সমস্ত দেওয়ালে, সমস্ত পত্রিকায়, খবরের চ্যানেলে, এমনকি ইতিহাসের পাতায়, সিনেমাতেও জড়িয়ে থাকবে তোর নাম। হ্যাঁ, অনন্ত সিংহ রায়। সেই রাতেই কয়েকজন মানুষ মিলে একটা ছোট সংগঠন গড়ল, নাম জাগো দেশ। সেদিন তারা ছিল অল্প কয়েকজন, কিন্তু তাদের প্রশ্ন ছিল অনেক বড়। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হলো এক নতুন লড়াই। বর্তমানের অনন্তের ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম পুলক ঘোষাল। অনন্ত ফোন ধরল। হ্যাঁ, বলো পুলকদা। ফোনের ওপাশ থেকে শান্ত একটা গলা। আজ ভুলে যাসনি তো? কি? বৈঠক। কয়েক সেকেন্ড নীরবতা। অনন্ত মৃদু হেসে বলল, না গো পুলকদা, এসব কি ভোলা যায়? কাল আমরা পালন করতে চলেছি ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবস। আর সবাই আসবে। এই একটাই দিন বোধ হয় আমরা একটু এক হতে পারি। কিন্তু সত্যি সবাই আসবে তো? কিছুক্ষণ নীরবতা। তারপর পুলক বলল, ছবিতে তো থাকবেই, আর আমাদের অন্তরে। আর তার আশীর্বাদ অবশ্যই থাকবে আমাদের উপর। অনন্তের মুখের হাসি মিলিয়ে গেল। আচ্ছা, দেখা হবে, আসো তো আগে। ফোন কেটে গেল। অনন্ত আবার দেয়ালের দিকে তাকালো। 4টি পুরনো ছবি, তার নিজের, পুলকের, মায়ার আর অভিনেশের। আর মাঝখানে মানবেন্দ্রনাথ বৈদ্য, যিনি আর বেঁচে নেই। অনন্ত খুব ধীরে ছবিটির সামনে গিয়ে দাঁড়াল। তারপর ফিসফিস করে বলল, কাকা, আজ আবার সবাই একসঙ্গে বসবো, কিন্তু দেখো, তুমি নেই এখানে। ঘরের নীরবতার মধ্যে যেন বহু দূর থেকে একটা বৃদ্ধ কণ্ঠ ভেসে এলো। লড়াই শেষ করিস না বাবা, লড়াই শেষ করিস না, লড়াই শেষ করিস না বাবা, লড়াই শেষ করিস না। হঠাৎ অনন্ত চোখ বন্ধ করল। আর সেই মুহূর্তেই শুরু হলো সেই পুরনো রাতের গল্প। সেই রাত যেদিন পুলক একজন মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। বিকেলের আলো তখন ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। অনন্ত সিংহ রায়ের বাড়ির বড় ঘরটায় 4 জন বসে আছে, অনন্ত, পুলক, মায়া আর অভিনেশ। টেবিলের উপর আগামীকালের অনুষ্ঠানের কাগজপত্র, কয়েকটা পুরনো সংবাদপত্র, আর একপাশে মানবেন্দ্রনাথ বৈদ্যের ছবির সামনে জ্বলছে প্রদীপ। কার্যকরী কথাবার্তা শেষ হয়ে গেছে। এবার আর কোনো ফাইল নেই, কোনো রাজনৈতিক আলোচনাও নেই। এখন কেউ পুলিশ অফিসার, সাংবাদিক, সংগঠন, এমনকি মন্ত্রী নয়। তারা আবার সেই সাধারণ 4 জন মানুষ, যারা একদিন নিজেদের জীবন নিয়ে হেরে গিয়েছিল। পুলক ছবিটার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ওই লড়াইয়ে কাকা আমাকে শেষবার কি বলেছিল জানিস অনন্ত? অনন্ত তাকালো। না, কি বলেছিল? এক গভীর রাত, শহরের এক প্রান্তে অন্ধকার রাস্তা। 4 জন যুবক মায়াকে ঘিরে ধরেছিল। সে প্রাণপণে চিৎকার করছিল,
ছাড়ো না 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 ছাড়ো আমাকে ছাড়বো। ছেড়ে দাও বলছি ছেড়ে দাও। ঠিক সেই সময় দূর থেকে একটা মোটর বাইকের আলো এসে পড়ল। এই এই কি হচ্ছে এখানে? পুলক বাইক থামিয়ে ছুটে গেল। এই কারা তোমরা? সরে যাও, ছাড়ো আমাকে সরে যাও আগে। ছেড়ে দাও। ছেলেগুলো ছুটে পালালো। পুলক মাটিতে বসে থাকা মায়ের দিকে তাকাল। ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি পুলিশ। ওরা ওরা আমাকে বেশ আগেই কিডন্যাপ করে এনেছে। চলুন ম্যাডাম, চলুন, এক্ষুনি থানায় যেতে হবে। জেনারেল একটা ডায়েরি করতে হবে। কিন্তু থানায় গিয়েও মায়ার কোনো লাভ হলো না। একজন বড় সাহেব ফাইলের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, কিন্তু আমি কি করে বুঝবো এটা সত্যি ধর্ষণ হয়েছে? হতেও তো পারে তুমি স্বেচ্ছায় গেছো আর পুলিশ আসতেই নাটক করছো। শুনে মায়ার চোখে এক প্রকার জল এসে গেল। না, আমি মিথ্যে বলছি না। আমি একজন সাংবাদিক। এই দেখুন, গত 2 সপ্তাহ ধরে আমি ওদের আড্ডা খুঁজে বের করেছি। সমাজের বুকে ওরা এক একটা কীট। একজন নয়, অনেক মেয়ের সঙ্গে এমন করেছে, যেটা আজ আমার সাথে হতে চলেছিল। আপনারা ওদের গ্রেফতার করুন স্যার। সাহেব হেসে উঠল। কে দেবে তোমার সাক্ষী? পুলক সামনে এসে দাঁড়িয়ে বলল, আমি দেব সাক্ষী। হতেও তো পারে আগে থেকেই মেয়েটা শাড়িটা ছেঁড়া ছিল। ভালো করে ভেবে না পুলক, তুমিও ফেঁসে যেতে পারো এই কাজে। আজকালকার যুগে চাকরির বড্ড অভাব পুলক, চাকরির বড্ড অভাব। পুলক আর কিছু বলেনি। বেশ ডায়েরি হয়েছিল। কিন্তু পরের দিন উপর থেকে অর্ডার এলো পুলকের বিরুদ্ধে অভিযোগ। সে নাকি অপরাধীদের সঙ্গে জড়িত। তাকে সাসপেন্ড করা হলো, সঙ্গে 25,000 টাকা জরিমানা। তারপর শুরু হলো পুলককে খুঁজে বেড়ানো। কিন্তু পুলক পালায়নি। সে জানতো যেদিন সত্যের সাক্ষী ভয় পালিয়ে যায়, সেদিন অন্যায় জিতে যায়। বর্তমানে ফিরে এসে মায়া ধীরে বলল, সেই সময় আমরা বুঝেছিলাম একজন মানুষের লড়াই যথেষ্ট নয়, অনেক মানুষকে একসঙ্গে দাঁড়াতে হবে। অনন্ত মাথা নাড়ল। আর সেখান থেকেই তো শুরু হয়েছিল আসল লড়াই। জাগো দেশ সংগঠন তখন রাস্তায় নেমেছে। চাকরি দেওয়ার নামে ঘুষ চলছিল। পরীক্ষার যোগ্য নম্বর কোনো কাজে আসছিল না। হাজার হাজার ছাত্র রাস্তায় নেমেছিল। টানা 5 দিন মিছিল, অনশন, রাত জেগে স্লোগান। কলকাতার বাতাসে তখন একটাই আওয়াজ, রাজ্যের ক্ষতি ছাড়া এই সরকার চলবে না, চলবে না, চলবে না। মানতে হবে, মানতে হবে, দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কোথাও লাঠি চার্জ, আবার কোথাও রক্ত। হঠাৎ এক বিকেলে অনন্ত মাইকের সামনে দাঁড়িয়ে গর্জে উঠল, আর রক্ত ঝরলেও দেশে শান্তি ফিরে আসবে। যেমন আমরা ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম, আজ অন্যায়ের হাত থেকেও আমাদের অধিকার ছিনিয়ে আনব। আর চলবে না এই দুরাচার, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, চলবে না, মানতে হবে, মানতে হবে। মিছিলের ঢেউ শহর ছাড়িয়ে গ্রামেও অবধি পৌঁছে গেল। মানুষ আসতে লাগলো,
কেউ হাতে চাকরির আবেদনপত্র, কেউ হাসপাতালের রিপোর্ট, কেউ জমির কাগজ, কেউ পুলিশের অভিযোগ। প্রত্যেকের হাতে এক একটা কষ্ট, আর সেই কষ্টগুলো একত্র হয়ে একদিন আন্দোলনে পরিণত হল। মানবেন্দ্রনাথ তখন বৃদ্ধ, শরীর দুর্বল। তুমি ফিরে যাও কাকা, তোমার বয়স হয়েছে। জানি তুমি আমাদের প্রধান ঘাঁটি, কিন্তু কিন্তু কোনো বিপদ হতে পারে। কাকা, তুমি ফিরে যাও। কিন্তু গলায় আগের সেই আগুন ঢের রয়েছে। তিনি হেসে বলেছিলেন, 90-এর দশকে যখন ভারতের সঙ্গে শেষ যুদ্ধ হয়েছিল, তখন আমার কাজ কি ছিল জানিস? আমার কাজ ছিল কামান দাগার পাশে দাঁড়িয়ে গোলা ভরা। আর তোদের এই ছিটে ফোটাল ঘটনায় আমাকে বলছিস বাড়ি ফিরে যেতে? তিনি লাঠিটা শক্ত করে ধরেছিলেন। না রে না, যা, লড় লড় লড়, লড়ে নিজের প্রাপ্য সম্মান লুফে নে, আর চিৎকার করে বল, আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি আমি বাঙালি। যা, দেখিয়ে দে, দেখিয়ে দে বাংলার দাপট। পুলকের চোখ ভিজে উঠেছিল। সে চিৎকার করে বলেছিল, আমি গর্বিত, আমি গর্বিত, আমি বাঙালি, আমি বাঙালি, আমি পেছন থেকে হাজার মানুষের গলা উঠেছিল। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি গর্বিত, আমি গর্বিত, আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাঙালি। তারপর কয়েক মাসের মধ্যেই আরএমসি সরকার প্রবল জনরোষের মুখে পড়ল। শেষ পর্যন্ত সরকার ইস্তফা দিল। টেলিভিশনের পর্দায় সেই মুখ ভেসে উঠেছিল। এই মুহূর্তের সব থেকে বড় খবর, সব থেকে বড় ব্রেকিং নিউজ শুনুন তাহলে কি বললেন আরএনসি সরকার। ফ্রেন্ডস, তোমাদের কথা শুনে আমার মনে হচ্ছে আমার এই রাজ্যে আর থাকা সম্ভব হচ্ছে না। তোমরা ভালো থেকো, তোমাদের ভবিষ্যৎ কল্যাণময় হোক। ধন্যবাদ। অনন্ত এবার অভিনেষের দিকে তাকালো। তুমি কেন বাকি থাকবে অভিনেষ? জানাও তোমার লড়াইটাও জাতির কাছে। মায়া বলল, হ্যাঁ হ্যাঁ, বলো অভিনেষ। অভিনেষ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, বাবা গরিব ছিল, কোনো মতে বাংলায় উচ্চ মাধ্যমিক টোপকে আর পড়াতে পারল না। বাড়িতে বেকার বসেছিলাম, বয়স বাড়ছিল, সংসারে বাবা আর পারছিল না। তখন ঝগড়া হচ্ছিল। বাংলায় খুব ভালো ছিলাম তো, কবিতা লিখতাম, টুকটাক কলকাতায় দিতাম সেগুলোকে, তবে ঢাক আসতো না খুব একটা। এরপর একদিন ট্রেন লাইনের পাশে বসেছিলাম অনন্তদার মতো। জীবনের শেষ পর্যায়ে এসে শেষ কবিতাটা নিজের মনে মনে আওড়াচ্ছিলাম। এ যৌবন কি এমনই থেকে যাবে, নাকি কোনো ভোরে বদলে যাবে সব? এই সংসারের মায়া ত্যাগ করব কি আজ, নাকি নাকি আর একবার বাঁচার চেষ্টা করব? হয়তো আগামীকালই অপেক্ষা করছে আমার জন্য। মায়ার চোখে জল এসে গেল। অভিনেষ বলল, তখনই দাদা এসেছিল, অনন্ত সিংহ রায়। তার স্মৃতির পর্দা খুলে গেল। অনন্ত রেল লাইনের পাশে দাঁড়িয়ে বলেছিল, না অভিনেষ, এমনটা করো যে পাপ।
একটাই জীবন, পরের জীবন পাবে কিনা আমাদের জানা নেই। আজ দুঃখ আছে বটেই, কিন্তু হতে পারে লড়াই করতে জানলে সামনে তুমি ভালো থাকবে। অবিনেশ তাকিয়েছিল। অনন্ত দূরের মানুষের দিকে আঙুল দেখিয়ে বলেছিল, দেখো ওদের দিকে, দেখো, এরাও তোমার মতো প্রশ্ন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু বেঁচে আছে। এখন তুমি ভেবে দেখো, লড়াই করে মরবে নাকি কাপুরুষ হয়ে। পেছন থেকে হঠাৎ একটা কণ্ঠ, লড়াই, লড়াই করে মরবো দাদা, লড়াই করে। তারপর হাজার গলা। অনন্ত সামান্য হেসে উঠেছিল। সেদিন থেকেই অভিনেশ আর ফিরে তাকায়। বর্তমানে ফিরে এসে বলল, আর সেই ধরেই এখানে পড়ে আছি দাদার সাথে। বাবা মা ভালো আছেন এখন। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর অনন্ত মায়ের দিকে তাকালো। দিদি, তুমিও কিছু বলো। মায়া দীর্ঘশ্বাস ফেলল। বলছিস? দাঁড়া। সে জানালার বাইরের দিকে তাকালো। সেই তো ইস্তফা দেওয়ার পর সব বদলাতে আরম্ভ করলো। তোদের পুলক দাদা কিছুদিন পর আবার নতুন চাকরি পেল। তার চোখে পুরনো আগুন ফিরে এলো। আর তারপর ওদের গ্রেফতার করলাম আমি আমার সংবাদ মাধ্যমকে কাজে লাগিয়ে। আর পুলক ওর টিম নিয়ে একটা বড় গ্যাংকে দিনে দুপুরের মধ্যেই আইনের হাতে তুলে দিলাম। আদালতে সাক্ষ্য দিলাম, আর ওদের শাস্তি হলো। মায়া ধীরে বলল, তাহলে দেখেছিস ক্ষমতা আর কি শক্তি? সবাই তার দিকে তাকালো। আর এই ক্ষমতাগুলো যদি সঠিক মানুষের হাতে আসে, তাহলে কোনো দেশ অচল থাকবে না, অবনতি দেখা দেবে না, নারীদের অসুরক্ষা থাকবে না। শুধু দরকার সঠিক মানুষ, ইমানদার মানুষ। সে টেবিলের উপর রাখা ভারতের ছোট পতাকাটার দিকে তাকালো। অনন্ত সিংহ রায় চুপ করে শুনছিল সব কথা। মায়া এবার ধীরে ধীরে এই দেশের জন্য কিছু কথা বলল। আমাদের দেশের সবচেয়ে বড় শক্তি হলো ভোট, আর বড় ভুল হলো বেঠিক মানুষকে ভোট দিয়ে রাজা বানানো। শিক্ষিত মানুষ আর ইমানদার মানুষ যদি যোগ্য অধিকার পায়, তবেই হতে পারে দেশের উন্নতি। শক্তির লোভে নয়, দেশকে ভালোবাসলেই সব হবে। আর এই যোগ্য হতে পারে কালকের যুব সমাজ, শিক্ষিত যুবক যুবতী। তাই চেটে নয়, খেটে বড় হতে শেখো, আর সৎভাবে বাঁচতে শেখো। ভালো মানুষ না হতে পারলে একটা ভালো দেশের ভবিষ্যতের পরিকল্পনা কোনো দিনই করা যাবে না। তাই বলো, জাগো দেশ, জাগো আগামীর যুব সমাজ।